সহপাঠীদের দাবি, গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু হত্যাকাণ্ড। যেই শর্তে জামিন পেলেন পিকে হালদার। জানাবো কেমন হবে আগামী নির্বাচন এবং সর্বশেষ জানাবো সংঘর্ষ নয় অতর্কিত হামলায় হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী দোসর সাতপন্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সহপাঠীদের দাবি, গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু হত্যাকাণ্ড। প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে হত্যাকাণ্ড বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি সহ ৬ দফা দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। এর আগে গতকাল গভীর রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মাসুদকে চাপা দেয় একটি প্রাইভেট কার। এতে মাসুদ নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত হন তার সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা। এ ঘটনায় মুবিন আল মামুন ও তার বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন মুবিল আল মামুন। তিনি সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে। গাড়িটির নিবন্ধন সাবেক ওই সেনা কর্মকর্তার নামে। সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থী তুর্য বলেন, অতীতও আমরা দেখেছি যে অপরাধী যদি প্রভাবশালী হয় তাহলে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে ভিকটিমের পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে। প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব খাটায় কিংবা আরও নানাভাবে ছাড় পেয়ে যায়। এটা আমরা হতে দিতে পারি না কখনোই। তিনি বলেন, আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্বর বিচার চাই। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক। যে শর্তে জামিন পেলেন পিকে হালদার। বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার সহ ৩ জন জামিন পেয়েছেন কলকাতার ব্যাংকশাল আদালতে। অন্য 2 জন হলেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। শুক্রবার তাদের জামিন দেওয়া হয়। প্রত্যেককে 10 লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না। বিষয়টি নিশ্চিত করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী এবং বলেন, বাংলাদেশে পিকে হালদার যেই দণ্ডাদেশ তার কোনো নথি যেহেতু জমা দেওয়া হয়নি, তাই পিকে হালদারকে জামিন দিয়েছেন বিচারক। এদিকে এর আগে গত 27শে নভেম্বর জামিন পেয়েছিলেন পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। 2022 সালের 24শে মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে পিকে হালদার সহ 6 জনকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে দেশটিতেই কারাবন্দী ছিলেন তারা। অবৈধভাবে অর্থ পাচার ও দুর্নীতি প্রতিরোধ আইনে এই 6 জনকে গ্রেফতার করা হয়েছিল। কেমন হবে আগামী নির্বাচন? গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নিরপেক্ষ নির্বাচন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত রাজনৈতিক সরকারগুলো নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল। স্বাধীনতা উত্তরকালে কোনো রাজনৈতিক সরকারই জাতীয় নির্বাচনকে সুষ্ঠু হতে দেয়নি সামগ্রিকভাবে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা নির্বাচনে সূক্ষ্ম ও স্থূল উভয় প্রকার হস্তক্ষেপ করতে দ্বিধা করেনি। তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো সোচ্চার হয়, কিন্তু তারাই আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অগ্রাহ্য করে ক্ষমতায় গেল। নির্বাচনকে প্রভাবিত বা নির্বাচন সংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ একটা টেক্সটবুক এক্সাম্পল। কতভাবে নির্বাচনকে প্রভাবিত করা যায় তা এদেশের রাজনৈতিক দলগুলোর চেয়ে ভালো কেউ জানে না। আমার ধারণা, বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলো রাশিয়া, চিলি, ফিলিপাইন, উগান্ডা, তুরস্কের নির্বাচন জালিয়াতির বিভিন্ন পন্থাকে অনুসরণ করে ঘনিষ্ঠভাবে। ভালো কিছু নিতে রাজনৈতিক সরকারগুলোর সাংঘাতিক অনাগ্রহ। জুলাই বিপ্লবের প্রত্যক্ষ ফলাফল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামতের যেই প্রত্যয় নিয়েছিল তা অনুযায়ী নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানো অন্যতম প্রাধান্য হওয়া উচিত। কিন্তু সেই লক্ষ্যে এই সরকার কতটুকু আগালো তার নিমিত্তেই এই আলোচনা। এক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত আইনের চেয়ে বেশি বোঝা দরকার বর্তমান সরকার এই ক্ষেত্রে পলিসি কি। কোনো সন্দেহ নেই, নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইনটি যা 2022 সালে তৈরি করা ছিল তা যথেষ্ট ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। উক্ত আইনে নির্বাচন কমিশনারদের নিয়োগের যোগ্যতা ও সাম্যক পদ্ধতি সম্পর্কে তেমন কিছুই আলোকপাত করা নেই, যার কারণে অযোগ্য বা পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের এমন কমিশনে আসার সুযোগ আছে। কোনো সন্দেহ নেই যে যোগ্য ব্যক্তি আর উপযুক্ত পরিবেশ বা প্রভাবমুক্ত পেশাগত অবস্থান নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না।
নির্বাচন কমিশন নিয়োগের আইন সংশোধন না করে, কমিশনারদের যোগ্যতা ও পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ না করে হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার মাধ্যমে জনমনে আশঙ্কা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কতটা পারঙ্গম হবে। এখানে সদ্য নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার কেমন হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ মূল বিষয় হচ্ছে কমিশনার নিয়োগের পদ্ধতি আরো বেশি জনসম্পৃক্ত হওয়া দরকার ছিল কর্তৃত্ববাদী সরকার থেকে মুক্ত হওয়া বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কিভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা যায় সেই বিষয়গুলো যথেষ্ট বিবেচনায় রাখা। যদি বর্তমান নির্বাচন কমিশন নিয়োগের আইন সংশোধন করা হয়, সেক্ষেত্রে এই নিয়োগপ্রাপ্ত কমিশনের স্ট্যাটাস কি হবে? এটা একটা শুধু আইনি প্রশ্ন নয়, বরং এর সাথে জনবিচ্ছিন্ন এমন নিয়োগের বৈধতারও প্রশ্ন থেকে যায়। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন কমিশনের যথেষ্ট জনবল বা অবকাঠামোর অভাব। বর্তমানে প্রায় 18 কোটি লোকের মধ্যে প্রায় 13 কোটি ভোটার। এত বড় ভোটার সংখ্যা নিয়ে একদিনে নির্বাচন করা প্রায় অসম্ভব। তাই সুশাসনের জন্য যেমন দরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, তেমনি সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার রাষ্ট্রকে কতগুলো প্রাদেশিক ইউনিটে ভাগ করা দরকার। নির্বাচন কমিশনারের জনবল ঘাটতি রেখে সরাসরি নির্বাহী বিভাগের লোককে সাময়িকভাবে নিয়োজিত করে নিরপেক্ষ নির্বাচন করা দুরূহ। সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে তার মধ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনে এনে জাতীয় নির্বাচনকে বিকেন্দ্রীকরণ করা দরকার। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও পেশাদার জনবল ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন পরিচালনার জন্য জনবলের পাশাপাশি দরকার স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া ও মিডিয়াকে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সুযোগ দেওয়া। নির্বাচনের কার্যক্রম যত বেশি জনগণের, সাংবাদিকদের ও পেশাদার পর্যবেক্ষকদের নজরে থাকবে, তত বেশি নির্বাচনের জবাবদিহিতা নিশ্চিত হবে। কিন্তু পক্ষপাতদুষ্ট মিডিয়া বা লোক দেখানো অপেশাদার পর্যবেক্ষকদের দিয়ে শুধু আগের মতো তামাশার নির্বাচন ছাড়া আরও ইনক্লুসিভ বা সকল বৃহত্তর দলকে নিয়ে জাতীয় নির্বাচন বাংলাদেশ বহুদিন দেখেনি। নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন দলের রেজিস্ট্রেশন বাতিল করা এদেশের এক পুরনো খেলা। কোনো দলের কেউ যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়, তখন তাদেরকে দেশের আইনে বিচার করে সর্বোচ্চ শাস্তির বিচার নিশ্চিত করা উচিত। কিন্তু দলের নেতৃত্বের অপরাধ বা দুর্নীতির দায়ে পুরো দলের নিবন্ধন বাতিল করার মধ্যে কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই। সেই দলকে নৈতিকভাবে নিঃশেষ হতে দেওয়া সমীচীন। আবার একইভাবে শুধু নিয়ম রক্ষার নির্বাচনের জন্য রাবার স্ট্যাম্পে মার্কা দলগুলো নিয়ে নির্বাচনে অংশ নিতে দেওয়া নির্বাচনী স্পিরিটকে নষ্ট করে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে প্রণিধানযোগ্য নির্বাচন কমিশন তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। তারা তাদের নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি সহ অন্যান্য সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য সরকারকে সুপারিশ করে। এই সাংবিধানিক কাউন্সিল এমনভাবে গঠিত যে সেখানে সরকার, বিরোধী দল ও অন্যান্য সংসদ সদস্যরা এই বডিতে থাকে। এটা একটা ব্যালেন্সড বডি, যেটা চাইলেই সরকার প্রভাবিত করতে পারে না। সাংবিধানিকভাবে এমন একটা ইনক্লুসিভ কাউন্সিল গঠন করা বাংলাদেশে আবশ্যক, যেন সেখানে জনমতের প্রতিফলন ঘটে ও একটি সাম্যক আইনি কাঠামো তৈরি করা যায়, যার অবশ্যই ন্যায্যতা ও বৈধতা থাকবে। অতীতে সরকারের মতো লোক দেখানো কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। তাই শুধুমাত্র কমিশন নিয়োগের আইন সংশোধন করা যথেষ্ট নয়। সাংবিধানিকভাবে বেশ কিছু বিষয়ের পরিবর্তন ছাড়া ক্রেডিবল বা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।